like a wheel within a wheel, never ending or beginning on an ever spinning reel, like a snowball down a mountain or a carnival balloon, like a carousel that's turning, running rings around the moon, like a clock whose hands are sweeping past the minutes of its face, and the world is like an apple whirling silently in space, like the circles that you find in the windmills of your mind. Like a tunnel that you follow to a tunnel of its own, down a hollow to a cavern where the sun has never shone, like a door that keeps revolving in a half-forgotten dream, or the ripples from a pebble someone tosses in a stream, like a clock whose hands are sweeping past the minutes of its face, and the world is like an apple whirling silently in space, like the circles that you find in the windmills of your mind. Keys that jingle in your pocket, words that jangle in your head. Why did summer go so quickly? Was it something that you said? Love. মা, ও মা, তোমার কচুরি ভাজা হলো? কখন থেকে তো বাসনের টুংটাং আর কড়াইয়ের ছ্যাঁক কলকল শুনেই যাচ্ছি। কটা কচুরি ভাজতে তোমার এতক্ষণ সময় লাগে? না, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। আরে খিদে আমার পেটের নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে যে। হচ্ছে রে বাবা, হচ্ছে। ও তোর একটুও তর্স হয় না। লন্ডন থেকে এসে অবধি আবদারের শেষ নেই। এই খাবো, সেই খাবো, এটা বানাও, সেটা বানাও। হ্যাঁ রে, ওখানে তো মাও নেই, কাজের লোকও নেই। কি করে কি করিস বলতো? খাস কি? খাওয়ার কোনো অসুবিধা তো ওখানে নেই। লাঞ্চে টেস্কো স্যালাড আছে, মার্কস অ্যান্ড স্পেন্সারের স্যান্ডউইচ আছে, রাত্রিরে সেইন্সবেরি রেডিমেড খাবার আছে, স্টারবাক্সের কফি আছে, এমনকি সবসময় সবিতা ববিতাও আছে। একা আমার জন্য আর কি চাই? তবে তুই যে বললি তোর ওখানে কোনো কাজের লোক নেই। নেই তো। তাহলে সবিতা ববিতা তার আবার কারা? আমার হেল্পিং হ্যান্ডস।
আমার ওয়াশিং মেশিন আর আমার ডিশ ওয়াশার। তাই বল, তবে মা তো নেই যে যখন তখন আবদার করবি। নেই বলেই তো তোমার হাতে ছোলার ডাল, কড়াইশুটির কচুরি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খাবার জন্য হাজার হাজার মাইল পেরিয়ে বারবার আসি। বছরে 3 বার এইভাবে কেউ আসে? হ্যাঁ, অমিতাভ আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো। ওসব কথার তুলনা মা, পুরনো কাসুন্দি ঘেঁটে কি লাভ? এখন আমি মুক্ত, আই হ্যাভ মুভড অন। পুরনো জমা জঞ্জাল সব পেছনে ফেলে রেখে আমি এখন খুব হালকা মা। মা, আই এম আ ফ্রি বার্ড। মুক্ত বললে কি সব কিছু থেকে মুক্ত হওয়া যায়? বাঁধন তো আর পায়ে থাকে না, বাঁধন থাকে মনে। এতগুলো বছর একসঙ্গে থেকে এখন কি তুই যা ইচ্ছে আমি তাই করব, আমি যেখানে খুশি যাব, আমি যেভাবে ইচ্ছে থাকবো। তুই কি সত্যি সত্যি অমিতাভকে ডিভোর্স করবি? কস তোমায় কতবার বলবো মা, আমরা কম্প্যাটেবল নই, উই নেভার ওয়ার। আমরা দুজনেই কোনোদিন দুজনার জন্য ছিলাম না, অন্তত অন্তত অমিতাভ ছিল না। সবটাই যেন ছিল আমার দিক থেকে। না মা, এই দিন রাত ক্রমাগত ঝগড়াঝাটি অশান্তির চেয়ে অনেক অনেক ভালো। তাই বলে ডিভোর্স? তোর বাবার আমারও তো কত ঝগড়া, কত মন কষাকষি হয়েছে, কতবার বাপের বাড়ি চলে গেছি, তা বলে কি ফিরে আসেনি? 40 বছর একসঙ্গে ঘর করিনি? মোটামুটি একটা সুখের সংসারে তো তোকে বড় করেছি দুজনে মিলে। তোমাদের সময় এখন আর নেই মা। তোমরা বিয়েটাকে যেভাবে একটা অচ্ছেদ্য বন্ধন বলে অ্যাকসেপ্ট করে নিতে, তাতে অনেক অবিচার, অনেক অত্যাচার সহ্য করতে পারতে। কিন্তু এখন আর তা হয় না। যা মন থেকে নিতে পারছি না তাই মেনে নিয়ে সারা জীবন চলতে হবে, এ হতে পারে না মা। তাহলে কি করবি তুই? কি ভেবেছিস তোর ভবিষ্যতের কথা? ভবিষ্যৎ আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। এ কি, জল খাবার খাওনি কেন? কথাটা কানে গেল নাকি? ইচ্ছে করছিল না। ওষুধগুলো কি খাচ্ছ না, ফেলে দিচ্ছ? ওষুধ আমার ফুরিয়ে গেছে, ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলে মেয়ে জীবনে। বেঁচে থাকা সেই যেন এক রোগ। প্রত্যেক কথায় ছড়া কাটাও একটা রোগ। শোনো, তুমি তোমার পদ্য গান নিয়ে থাকো, আমি আর এসব নিয়ে থাকতে পারছি না। তোমার জন্য রান্না করব, তুমি ইচ্ছে হলে খাবে, ইচ্ছে না হলে ফেলে দেবে। ডাক্তার বলেছেন ওষুধের একটা ডোজও যেন বাদ না যায়। তুমি তোমার ইচ্ছে মতো কখনো খাবে, কখনো ফেলে দেবে। তোমার ইচ্ছের খিদমত করে সারা জীবন কেটেছে, আর পাচ্ছি না। আমি শুভকে চিঠি দিচ্ছি, এসে আমায় নিয়ে যেতে। আসবো স্যার? আমি শ্রাবণী। শ্রাবণী, শ্রাবণী, a famous London town, my most favorite student. কতকাল তোমায় দেখিনি বলো তো। এসো 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 এসো।
হ্যাঁ স্যার, গত 2 বছর আমি এত কম সময়ের জন্য এসেছিলাম যে আপনার সঙ্গে দেখাই করা হয়নি। তবে এবারে 6 সপ্তাহ আছি, পুরো শীতটা কাটিয়ে ফিরবো। এবার ঠিকই করেছিলাম আপনার সঙ্গে দেখা করব। কেমন আছেন স্যার? আমি তো খারাপ থাকবো না বলে ঠিক করে রেখেছি। ভালো আছি, দিব্য আছি। আমরা বাঁচবো অনেক দীর্ঘকাল, আমরা বাঁচবো জরার স্পর্শহীন। বছরে বছরে এই ক্ষমতা যাবে বেড়ে, আমাদের আয়ু বাড়বে যে দিন দিন। আপনাকে এরকম ব্রাইট দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। কি করি বলো, এখনো যে মনে হয় কতগুলো নিয়ম কানুন ওই কাঁচের চুড়ি ভাঙার মতন পট 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 করে ভেঙে ফেলেছি। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে। আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে। আমি আছি সুখে, হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যায়। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সত্যি স্যার, আপনি এই বয়সে ঠিক সেই রকমই রোমান্টিক রয়ে গেলেন, একটুও বদলাননি। এই বয়সে মানে বয়সটা কি? এজ ইজ এ স্টেট অফ মাইন্ড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি আবেগের শক্তি, অনুভবের সূক্ষ্মতা, হৃদয়বত্তা এসব কি কমে যায় নাকি? বয়স মানুষকে হাতে ধরে দ্বিতীয় শৈশবের দিকে নিয়ে যায়, শিশুর সারল্যে পৌঁছে দেয়। যারা বুড়িয়ে যায় তারা কেন বুড়িয়ে যায় জানো? People grow old by deserting their ideal. They give up their enthusiasm and wrinkle their soul. স্যার, আপনি সুযোগ পেলেই আমাকে কলেজের ছাত্রীর মতো লেকচার দেন কেন বলুন তো? আপনি কি এখনো আমাকে সেই কোণে বসে থাকা লাজুক চুপচাপ ফার্স্ট ইয়ারের মেয়েটি বলে ভাবেন? হ্যাঁ? না না না, তা কি করে ভাববো? তুমি তো এখন বিলিতি ডিগ্রি পুচ্ছধারী কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট। ওই নিউ ইয়ারে যে কার্ডটা পাঠিয়েছিল তাই তো লিখেছিলে। ও বাবা, এখন তোমাকে লেকচার দেবো আমি, সেই সাধ্য আমার আছে? এখন তুমি বলবে আমি শুনবো? না না স্যার, স্যার আমি জাস্ট একটু মজা করছিলাম। আপনি সেই রকমই সেনসিটিভ আছেন দেখছি। কি জানি, হয়তো আছি। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি শুধু হতেছি আলাদা। আমার পথেই শুধু বাধা, আমার চোখেই শুধু ধাঁধা। আপনার লেখাপত্র কেমন চলছে বলুন? আমার কথা থাক শ্রাবণী, তুমি তোমার কথা বলো। আচ্ছা, অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক মাসে আমার মতন কতগুলো পাগলের মাথার উপর তোমাকে মগজাস্ত্র প্রয়োগ করতে হয়? এদের কথা বলো তো, আমার খুব শুনতে ইচ্ছে করে। আর সব তোমাদের নতুন নতুন চিকিৎসার কথা শুনতে পাই। দাঁড়াও দাঁড়াও বলছি। হ্যাঁ, বায়োসাইকো সোশ্যাল মডেল, হ্যাঁ, নতুন নতুন ওষুধ, নতুন নতুন খাঁচা, সিবিটি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আইপিটি ইন্টারপার্সোনাল থেরাপি, এসব খুব জানতে ইচ্ছে করে। বাবা, আপনি এত খবর রাখেন? অবশ্য আপনি চিরকালই ভীষণই ওয়েল ইনফর্মড। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। গত 50 বছরে সাইকিয়াট্রি বা অন্যান্য মনোরোগ সংক্রান্ত চিকিৎসা অনেক অনেক এগিয়ে গেছে। সারা পৃথিবীতে বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল রিসার্চ চলছে। আচ্ছা শ্রাবণী, তুমি তোমার পেশেন্টদের সঙ্গে বসে চা খাও? হঠাৎ কথা জিজ্ঞেস করলেন কেন স্যার? না, জানতে ইচ্ছে করলো যে মানুষ হিসেবে তুমি তাদের কতখানি রেসপেক্ট করো। হ্যাঁ, এক এক সময় আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি বই কি। কত সময় চা বানিয়ে কত অ্যাগ্রেসিভ পেশেন্টকে কাম ডাউন করতে পেরেছি। সেটাও অবশ্য একরকমের চিকিৎসার মধ্যেই পড়ে। আনকন্ডিশনাল পজিটিভ হিউম্যান রিগার্ড, কার্ল রজার্সের হিউম্যানিস্টিক সাইকোথেরাপির মূল মন্ত্র। তবে স্যার একটা বাউন্ডারিও তো রাখাটা দরকার। বাউন্ডারি রাখা মানে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না? না স্যার, তার মানে ওভার ইনভলভ না হওয়া। আচ্ছা, দ্বীপ জেলে যায় সুচিত্রা সেনের মতো অবস্থা হওয়াটা কি ভালো? তাহলে তোমরা তোমাদের পেশেন্টদের ইন্ডিভিজুয়াল হিসেবে জানবে না, মানুষ হিসেবে চিনবে না। পাগল তো পাগলই, তার আবার কোনো জাত আছে নাকি এইভাবে? না স্যার, আপনি ভুল করছেন। জায়গায় জায়গায় তুমি চা খাবে তো? হ্যাঁ। দাঁড়াও, একটু চায়ের ব্যবস্থা করে। এই শুনছো অদিতি? কি বলছো বলো?
তুমি চেনো তো ওকে? শ্রাবণী, সুনীল সাগরে শ্যামল কিনারে তুলনাহীনা, না না ঠাট্টা নয়, লন্ডনে কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। এই একটু চা বানাবে? ঠিক আছে ঠিক আছে, কেমন আছেন মাসিমা? ওই আছি, উনি যেমন রেখেছেন তেমনি আছি। চা বানাচ্ছি। মাসিমাকে একটু অন্যরকম মনে হলো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি তুমি তোমার কথা বলো শ্রাবণী, তোমার লন্ডনের কথা, অমিতাভের কথা। স্যার লন্ডন আছে লন্ডনই, কলকাতারই মতো কল্লোলিনী তিলোত্তমা। তবে স্যার এই সময়টা না বড্ড শীত, জুবুথুবু গ্লুমি, মাঝে মাঝেই বৃষ্টি, আর বিকেল 4টে ঘোর অন্ধকার। উফ। আর অমিতাভ? সে গল্প আরেকদিন করবো স্যার। স্যার জানেন তো, দেশে এলেই আমরা বুঝতে পারি রোদ কি জিনিস। রোদ আর রবীন্দ্রনাথ, উই টেক দেম ফর গ্রান্টেড। প্রবাসে থাকলে বোঝা যায় ওরা আমাদের জীবনে কতটা দামি, আমাদের জীবনে ওরা কতটা দরকারি। জানেন তো স্যার, রবীন্দ্রনাথ আমার স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। এই এই রবীন্দ্রনাথ বলতে মনে পড়লো, শ্রাবণী তুমি এখনো গান করো? করি স্যার, তবে এখন আমি শুধু নিজের জন্যই গাই। আরে গান গাইবে? গাইতে পারি, কিন্তু কেন গাইবো? আচ্ছা আচ্ছা বেশ, তার বদলে তোমাকে আমি একটা নতুন কবিতা লিখে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, কদিন ধরে হোমা পাখি নিয়ে একটা কবিতা মনের মধ্যে গুনগুন গুনগুন করছে, সেইটা লিখে ফেলবো। হোমা পাখি? সেটা কি স্যার? ও, এই রামকৃষ্ণ কথামৃতে এই হোমা পাখির উল্লেখ আছে। মহাকাশে হোমা পাখির অনন্ত বাস, আকাশের খুব উঁচুতে থাকে, সেইখানেই ডিম পাড়ে। আর ডিমটা পারলে তো সেটা পৃথিবীর দিকে পড়তে থাকবে, কিন্তু পৃথিবীর থেকে সেটা এত দূরে যে পড়তে অনেক সময় নেয়। তার মধ্যেই ডিম ফুটে পাখির বাচ্চা বেরিয়ে পড়ে, তার ডানা গজায়, চোখ ফোটে, আর চোখ ফুটলেই সেই বাচ্চা বুঝতে পারে যে সে পৃথিবীর ক্লিন্ন মাটিতে পড়ে যাচ্ছে। তখন আবার ডানা ঝাপটে অনন্ত আকাশে উড়ে চলে যায়। হোমা পাখি লিভস ইটারনালি ইন স্পেস। বাহ বাহ বাহ, হোমা পাখি। ঠিক আছে স্যার, আমি গাইছি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটলো কুসুম। Spire like a reef in a wheel, never ending or beginning on an ever spinning reel. As the images unwind, like the circles that you find in the windows of your mind. আরে আরে, আমার চা কই? এই অবেলায় তোমার আর চা না খাওয়াই ভালো। গানটা কেমন লাগলো বললেন না? সন্ধ্যা হয়ে এলো, তবু আমাকে ভর্ৎসনা কেন করো? সন্ধ্যা হয়ে এলো,
তবুও ভর্ৎসনা। অন্যায় করেছি, গেছি বনের ভিতরে, সেখানে চাঁদের ছায়া জলে পড়েছিল, ঝর্ণায় বিম্বিত ছিল ভূখণ্ড আকাশ। সন্ধ্যা হয়ে এলো, তবু আমাকে ভর্ৎসনা কেন করো? আজ তুমি এসো শ্রাবণী, আরেকদিন এসো। আর আমার কবিতা? দেবো দেবো, কথা যখন দিয়েছি তখন নিশ্চয়ই দেবো। আসি স্যার। ভালো থাকবেন। সুন্দরী ছাত্রী দেখলে ছোঁক করা স্বভাব তোমার এখনো গেল না দেখছি। আচ্ছা, ও তো শুনলাম সাইকিয়াট্রিস্ট, তোমার চিকিৎসা করতে পারে না? বিলিতি ডাক্তারিতে যদি তোমার ভীমরতি সারে। আচ্ছা অদিতি, তুমি কি আমাকে সত্যি সত্যি পুরোদস্তুর একটা মানসিক রোগী বলে ভাবো? বহু লোকেরই এরকম মুড ফ্লাকচুয়েশন হয়, অনেকের সিভিয়ার মুড ফ্লাকচুয়েশন হয়। হ্যাঁ, আমার গ্রাফটা হয়তো একটু বেশি ওঠানামা করে, কিন্তু যারা ক্রিয়েটিভ, যারা চিন্তাশীল, তাদের ভেতরে এই মুড ফ্লাকচুয়েশন অত শত যদি নাও ভাবো, আমাকে এটা ভাবুক বলে ভাবতে পারো না। আর ছাত্রীদের নিয়ে এখনো খোঁচা দাও কেন? এখন তো জীবনের জ্বর ছেড়ে শান্ত হয়ে রয়েছে হৃদয়। থাক থাক, ওসব ন্যাকামো ছাড়ো। সারা জীবন তোমায় নিয়ে কম ভুগিনি আমি। বারবার তোমার ওই আপস অ্যান্ড ডাউনস, হাসপাতাল, ডাক্তার, পুলিশ কম জ্বালিয়েছ? বারবার ওষুধ বন্ধ করেছো, নেচে নেচে বেরিয়েছো, ঘরের দরজা বন্ধ করে থেকেছো। উৎকণ্ঠায় আমি মরার বাড়া যন্ত্রণা পেয়েছি। শুধু আমি শুভ, তোমার জন্যই শুভ আজ। তোমার ওই শ্রাবণী আবার এলে গান শোনবার বদলে মাথাটা একবার দেখিয়ে নিও। Psycho? Am I a psycho? Am I a bad girl? Am I a bad girl? Am I a psycho? Am I a psycho? Am I a bad girl? Am I a bad girl? Am I a bad girl? Am I a psycho? No! আমায় ক্ষমা করে দে নাজিয়া, আমি তোকে বাঁচাতে পারলাম না। নাজিয়া, আমার ভুলের জন্যই তোকে মরতে হলো। আমায় ক্ষমা করে দে। আরে নাজিয়াকে কি হয়েছে তার বলতো? কি হলো বল। কি বলবো মা, আমার পেশেন্টের নানা ঘটনা দুঃস্বপ্নের মধ্যে আমার কাছে ফিরে আসে। স্ট্রেস থাকলেই বেশি হয়। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, আর বড্ড কষ্ট হয় মা। This
সাইকিয়াট্রিস্ট হলে তো যত ঝামেলার কেস নিয়ে কাজ করতে হয় মা। সকলেরই কি এমন হয়? না মা, রোগীদের ইমোশনস নিয়ে, তাদের সূক্ষ্ম মানসিক টানাপোড়েন নিয়ে, তাদের জীবনের যত জটিলতা নিয়ে কাজ করলেও আমাদের সেসবের থেকে আলাদা, ডিট্যাচ থাকতে হয়। সাইকিয়াট্রি ট্রেনিংই সেই রকম। কিন্তু যতই সেসব ট্রেনিং থাক, আমরা তো মানুষ মা। নাজিয়া কে সেটা বললে না তো? Nazia was my baby. Sometimes I feel I killed her. কি যা তা বলছিস? কি কি হয়েছিল ওর? আমাকে বল তো, বল। জিয়া ছিল 18 বছরের একটা পাকিস্তানি মেয়ে। আমাদের ইউনিটে ভর্তি হলো, খায় না দায় না, কথা বলে না, নিজে থেকে পোশাক পাল্টায় না, completely withdrawn, isolated, totally non-responsive, blunted emotions, আর এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাই ডায়াগনোসিসও সঠিকভাবে করা যায় না। কেউ কেউ বলে সিজোফ্রেনিয়া, কেউ বা বলে সিভিয়ার ডিপ্রেশন, কিন্তু কেউ শিওর নয়। একটা কথায় নাজিয়া শুধু আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে বলতো, ডক্টর রয়, am I a psycho? ওর কোনো চিকিৎসা করা হয়নি? হ্যাঁ হয়েছে, অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টিসাইকটিক থেকে শুরু করে ইলেকট্রিক ট্রিটমেন্ট অবধি সব কিছু ট্রাই করা হয়েছে, কিন্তু কোনো কিছুতে কোনো ফল দেয়নি। দিনের পর দিন আমি ওর পাশে বসে ওকে খাওয়াবার চেষ্টা করেছি, আমি ওর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, পারিনি। শেষে একদিন আমরা সব ট্রিটমেন্ট বন্ধ করে দিলাম। আমরা বলি ড্রাগ হলিডে। আচ্ছা, তাতে কি কোনো কাজ হলো? একদিন নাজিয়া ভালো সাজগোজ করে, মেকআপ করে, চুল টুল বেঁধে আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। নাজিয়া, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। কি ব্যাপার? ডু ইউ হ্যাভ আ ডেট? Am I mad? Am I a psycho? জানো মা, পরদিন এক সুযোগে নার্সিং অবজারভেশনে সামান্য ফাঁক পেয়ে নাজিয়া নিজের ঘরের কাবার্ডে ঢুকে হিজাব দিয়ে গলায় ফাঁস দিল। কেন? হঠাৎ মরতে গেল কেন? কারণটা কি? কারণটা কি সবসময় জানতে পারা যায় মা? ওর অসুখের শেকড়টা কোথায় জানবার জন্যই তো সমস্ত ওষুধ বন্ধ করে ওকে শুধু অবজারভেশনে রাখলাম, কিন্তু সেটাই তো কাল হলো। কিন্তু সাবু, ওষুধ বন্ধ না করলেও যে বাঁচতে এমন বোধহয় বলা যায় না। যারা এরকম ডিটারমিন্ড ভাবে। জানি মা, আমি জানি যে মরতে চায়, যে ভীষণ ভাবে মরতে চায়, তাকে আটকানো প্রায় অসাধ্য। কিন্তু ফুটফুটে 18 বছরের নাজিয়া, তাকে যে আমি নিজের হাতে কাবার থেকে বার করে এনেছি। চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, সারা মুখ নীল, মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে, ঠোঁট দুটো ফুলে আছে। ও মা, সে এক ভয়াবহ দৃশ্য। আমি আগের দিন যে নাজিয়াকে ওরকম ফুটফুটে সাজগোজ করা দেখেছি। আচ্ছা আচ্ছা মা, ওরকম সাজগোজ কেন করেছিল বলো তো? এটার মানে কি আমি আজও এক্সপ্লেন করতে পারি না। ওকে আমার দিকে তাকিয়ে হেসে বলতে চাইছিল, ডক্টর রয়, am I a psycho? Am I a psycho? তোর মন বড় নরম সাবু। তোর বোধহয় সাইকিয়াট্রিস্ট হওয়া উচিত হয়নি। আচ্ছা, নাজিয়ার অদৃষ্টে যা ছিল ছিল, তুই তার জন্য নিজেকে দুষ্টিস কেন? কটা দিন যদি সময় পেতাম, ওর ফ্যামিলিকে যদি আরো গভীরভাবে চেনার সুযোগ পেতাম, যদি জানতাম ওকে পাকিস্তানে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সে কি রে? হ্যাঁ মা, ওদের সেরকম শয় শয় মেয়ে, স্পেশালি ইয়াং এশিয়ান গার্লস, প্রত্যেক বছর সুইসাইড করে। আত্মহত্যার হার ওদের মধ্যেই সবচেয়ে বেশি। এশিয়ানদের মধ্যে এটা বেশি কেন? নাজিয়ার জন্ম দেশে, ও দেশেই সে বড় হয়েছে। এদিকে ফ্যামিলি অসম্ভব কনজারভেটিভ।
ধর্মের আচার বিচার, পোশাকের নিয়ম কানুন, এরকম নানা রকম পারিবারিক রীতিনীতি শেকল একেবারে ছোটবেলা থেকে পড়িয়ে দেওয়া হয়েছে ওদের পায়ে। পার্টিজে যাওয়া নেই, ছেলেদের সঙ্গে কথা বলা নেই, কসমোপলিটন পড়া নেই, টিভিতে চ্যানেল 5 দেখা নেই। এক কথায় পাশ্চাত্য প্রভাব থেকে মেয়েকে রক্ষা করার এক হাস্যকর চেষ্টা। এটা একটা ভয়ঙ্কর কনফ্লিক্ট মা, এটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। একটা বয়স হবার পর এসব নাজিয়াদের অভিভাবকরা ভাবে যে ঢের পড়াশোনা হয়েছে, এবার বয়ফ্রেন্ড জোটানোর আগে পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা ভারতে গিয়ে ওদের বিয়ে শাদী দিয়ে দিতে হবে। মেয়েরা কেউ কেউ পালিয়ে যায়, কেউ ডিপ্রেসড হয়ে যায়, কেউ বা ভাবে এর থেকে পাগল হয়ে থাকা অনেক ভালো। মা, আমি নাজিয়ার মতো কত মেয়েদের দেখেছি নিজেদের হাত কেটে সিগারেটের ছ্যাঁকা দিয়ে সেলফ হার্ম করতে। শরীরকে যন্ত্রণা দিয়ে মনের যন্ত্রণাকে চাপা দেওয়ার চেষ্টা। এক্সট্রিম কেসগুলোতে কেউ কেউ সব আশা হারিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু নাজিয়া তো মানসিকভাবে অসুস্থই ছিল সাবু। মা, এই অসুখটা তাকে দিয়েছে তার সমাজ, তার পরিবার। এখানেই আমরা হেল্পলেস মা। ডাক্তার হিসেবে যে ট্রিটমেন্ট, যে সিকিউরিটি দেবার দায়িত্ব আমার ছিল, আমি দিতে পারিনি মা। যাকে যা হবার তা তো হয়ে গিয়েছে, তুই আর কি করবি বল। ভুলে যাবার চেষ্টা কর সাবু। মা, তুমি তো আমার কলিগদের মতো কথা বললে। নাজিয়া মারা যাবার পর ওরা সবাই মিলে পাবে গেল। আমাকে বললো, শ্রাবণী, have a couple of pints of beer, get drunk and drown your sorrow. কিন্তু আমি তো ওই ইংলিশ ওয়ে অফ কোপিং, ওই বিলিতি কায়দায় প্রতিরক্ষা ব্যবস্থা শিখিনি মা। সেদিন রাতে ফ্ল্যাটে ফেরার পর অন্ধকারে আমাকে কে সান্ত্বনা দিয়েছিলেন জানো? রবীন্দ্রনাথ। তবু প্রাণ নিত ধারা আসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। না, সাদা কাগজ কই? আরে সাদা কাগজ কোথায় গেল? সাদা কাগজ আছে কি আর? হ্যাঁ, সাদা কাগজ আছে কি? ওরে, পেয়ে গেছি। সাদা কাগজ আছে কি আর? থাকলে তাতে দিতাম লিখে, ইচ্ছা মৃত্যু হোক না আমার নীল বিস্তার সামুদ্রিকে কিংবা বনে, কিংবা বনের সবুজ আধার, আদিগন্ত শস্য মাঠে সাক্ষী থাকুক ধুমল পাহাড়, মৃত্যু টিকার এই ললাটে সাদা কাগজ আছে কি আর? তবে যে দাগ জটিল রেখা, মন পোড়ালো কোন অঙ্গার, ইচ্ছা পত্রে থাকুক লেখা, অদিতি, অদিতি। কি হলো? বহুদিন পরে মনের উপর থেকে যেন একটা লোহার ঠাটনা সরে গেল। জোয়ার এসেছে, জোয়ার। শব্দটা বন্যার মতো আসতে চাইছে। শ্রাবণের জন্য কবিতা লিখতে বসেছিলাম, একটা প্রচন্ড শক্তি যেন ভর করলো, ভূতগ্রস্তের মতো লাগছিল। হ্যাঁ, ভূত তো কদিন ধরেই তোমার মাথায় চেপে বসেছে। ঘুরপাক খাচ্ছ, ঘুমোচ্ছ না, যা দরকার নেই কিনে আনছো।
ঘরের অবস্থা কি করেছো দেখেছো? মনে হচ্ছে আরেকটা অ্যাটাক হলো বলে। হাজিবাজি কিনে সব টাকা উড়িয়ে এসো না আবার। পাথরে সাজানো তার ঘর, আমি তার সাজানো পাথর। পাথর কি কাঁদে, কথা বলে? কি কান্না থাকে শিলাতলে? কি হলো, গেলে না এখনো পাথরের সঙ্গে বকবক করে যাচ্ছ? সত্যি এই লোকটাকে নিয়ে আর পারি না। ঘরটা কি করে রেখেছে দেখো। সারাটা জীবন এই করে করেই আমার গেল। এদিকে এসেছিলাম, ভাবলাম স্যারের সঙ্গে দেখা করে যাই। কেমন আছেন মাসিমা? আমার আর থাকা না থাকা। সেদিন বললাম না তোমাকে, উনি যেমন রেখেছেন তেমনি আছি। উনি নিজেও ভালো থাকবেন না, কাউকে ভালো থাকতে দেবেনও না। সারাক্ষণ গান গাইছেন, কবিতা বলছেন। এমনকি জানো, এই বুড়ো বয়সে ক্যাসেট চালিয়ে ধেই ধেই করে নাচও চলছে মাঝে মাঝে। স্যার তো চিরকালই ওই রকম লাইভলি। হ্যাঁ, চিরকালই ওই রকমই ছিলেন। তবে রিটায়ার করার পর ওর পাগুলে কাণ্ড কারখানাগুলো যেন আরো বেড়ে গেছে। তখন তো দিনের অনেকটা সময় কলেজে কাটতো, সেখানে একটা নিয়ম কানুন বিধিবন্ধন থাকতো, খানিকটা মানতেই হতো। এখন তো বলার কেউ নেই, সারাক্ষণ আমাকেই সামনে। আচ্ছা শ্রাবণী, তুমি তো সাইকিয়াট্রিস্ট, তোমাদের বিলেতে এসব লোকের চিকিৎসা কি করে হয় বলো তো? সেরকম কিছু এখানে করতে পারো না? মানে এখানকার ডাক্তারদের ওষুধই তো উনি খাবেন না। ওষুধ মানে? কিসের ওষুধ মাসিমা? সে তাহলে তোমাকে একদিন সব যাক, থাক। তুমি দুদিনের জন্য দেশে আসো, তোমাকে এসব বলে বিব্রত করবো কেন? বরং তোমার কথা বলো। উনি তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার জন্য কবিতাও লিখেছেন। তাই নাকি? দারুণ দারুণ। স্যার যে সত্যি আমায় কবিতা লিখে দেবেন আমি ভাবিনি, যদিও উনি সেদিন কথা দিয়েছিলেন। জানেন তো মাসিমা, কলেজে আমরা সবাই ওনার ফ্যান ছিলাম। নিরঞ্জন গাঙ্গুলির ক্লাস আমরা কেউ মিস করতাম না। সুপণ্ডিত, 6 ফুট লম্বা, এরম হ্যান্ডসাম স্যারের প্রিয় ছাত্রীকে তাই নিয়ে তো আমাদের মধ্যে ঝগড়াই লেগে যেত। মাসিমা, আপনি ওই নাচের কথা বলছিলেন না, একবার কলেজের ফার্স্ট ইয়ারের সোশ্যালে একটা ল্যাটিন আমেরিকান কি একটা মিউজিক চলছে, টি শার্ট পরে স্টুডেন্টদের সঙ্গে স্যারের কি নাচ! ওহ, সে কি নাচ! জাস্ট লাইক আ হট ল্যাটিন লাভার। ওকে দেখে কে বলবে উনি একজন সোশিওলজির নামকরা প্রফেসর? হ্যাঁ, ঘরে বাইরে সময় অসময় ওই পাগলামিতেই না আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেল। শুভর মতো ছেলে কি সহজে। শুভর কি খবর মাসিমা? শুভরা দুর্গাপুরে থাকে। শুভ, শুভর বউ আর আমার নাতি সৌম্য বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। কেন রাখে না জানো? ওই তোমার শ্রদ্ধেয় প্রফেসর নিরঞ্জন গাঙ্গুলির জন্য। আমার একমাত্র ছেলে শুধু বাপের রকম সকম দেখে আলাদা হয়ে গেল। আমারও কোনো খোঁজ খবর নেয় না। কেন? বলে হয় ওদের সঙ্গে থাকি, নইলে এইখানে থাকি এই পাগলের সঙ্গে। উনি তো ঠিকই আছেন নিজের জগতে, নিজের খেয়ালে। আমারই হয়েছে যত জ্বালা। ভাবি মরণ হয় না কেন?
ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ে, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা। সাহেব নেমে থমকে থেমে বলছে মামা পাপা, আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। শুনছে নাকি গানের মাঝে তবলা বাজে ধিনতা, তাক ধিনতা তা তিনতা কিতা, তাতা ধিনতা তা তিনতা, তাতা তিনতা, তাতা তিনতা তাকিতা, তিনতা তাকিতা, তাতা ধিনতা তা তিনতা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে, হরে হরে হরে। শ্রাবণী, তুই কতক্ষণ এলে? মাসিমার সঙ্গে দেখা আছে? হ্যাঁ, উনি একটু ভেতরে গেলেন। স্যার, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি, এই নিন। ও, চকোলেট। Yes, I thought someone so childlike আপনার জন্য চকলেট আনাটাই বেস্ট। Oh, marvelous, marvelous. Nothing could be better. কতকাল যে বিলিতি চকলেট খায়নি। আচ্ছা শ্রাবণী, তুমি কি জানো প্রেমে পড়লে মানুষের ব্রেন থেকে যে কেমিক্যাল বেরোয়, ফিনাইল ইথাইল অ্যামিল, চকলেটও সেই কেমিক্যাল আছে। তাহলে স্যার আপনি বলছেন প্রেম করার হ্যাপা না সামলিয়ে গাদা গাদা চকলেট খাওয়াটাই ভালো? কিন্তু পৃথিবীর কোন চকলেট খেয়ে তুমি ব্যথা পাবে? কোন ক্যারামেলে বিউভালতা আছে বলতে পারো? যেইখানে কিছু নাই সেখানেও ছায়া পড়িয়াছে হে প্রেম তোমার। জীবন হয়েছে এক প্রার্থনার গানের মতন, তুমি আছো বলে প্রেম। কিন্তু ব্যথা পেতে কে চায় স্যার? ভালোবাসার আঘাতে যখন শরীর মন দুমড়ে মুচড়ে যায়, ভালোবাসা যখন বঞ্চনা ছাড়া কিছুই দেয় না, তখন কি দরকার এই ভালোবাসার? কি দরকার মিছি মিছি প্রেমে পড়ে নিজের সর্বস্ব খোয়ানোর? বাট লাভ উইন্স, লাভ অলওয়েজ উইন্স। তোমার খলিল জিবরান মনে নেই? প্রেম যেমন তোমার মাথায় মুকুট পরিয়ে দেয়, তেমনি সে তোমাকে ক্রুশবিদ্ধও করতে পারে। সে যতখানি জীবন্তরুর বিকাশের কারণ, ততখানি তাকে ছিন্ন করে নিষ্পত্র করারও কারণ। তোমার শিখরে উন্নীত হয়ে তোমার নম্রতম শাখাগুলিকে সে যেমন স্নেহ স্পর্শ দেবে, তেমনি তোমার শিকড়ের কাছে অবতরণ করে তাদের মাটির সঙ্গে গ্রন্থনা ধরে ঝাঁকানি দেবে। সে তোমাকে আঁটি বাঁধা ফসলের মতো জড়ো করে এনে তোমারই মধ্যে বাঁধবে। শস্যের মতো মাড়াই করে সে তোমাকে নিরাবরণ করে দেবে, আর চালনি দিয়ে সে তোমাকে ছেঁকে তুলবে। তোমার খোসাগুলোর থেকে মুক্ত করতে যাতায় চূর্ণ করে সে তোমাকে শুভ্র করবে। যতক্ষণ না তুমি সুনম্য হও, ততক্ষণ সে তোমাকে পেষণ করবে। তারপর সে তোমাকে তার পবিত্র আগুনের মধ্যে নিয়োগ করবে, যাতে তুমি ঈশ্বরের পর্বভোজনের পবিত্র রুটি হয়ে উঠতে পারো। সব কাব্য কথা স্যার, জীবনে বোধহয় সবের কোনো মানে হয় না। আমিও অমিতাভকে ভালোবেসেছিলাম, কিন্তু কি পেয়েছি তার বদলে? অপমান, অপবাদ, উপেক্ষা, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত। সরি স্যার, প্রেম আমার মাথায় মুকুট পরিয়ে দেয়নি, আমাকে ক্রুশবিদ্ধ করেছে। তোমরা কি আলাদা হয়ে গেছো শ্রাবণী? ঠিক আছে তো? না না স্যার, আমি ঠিক নেই। আমার শরীর ঠিক নেই, আমার মন ঠিক নেই। দূর বিদেশে একা একা অন্ধকার হয়ে আসা দিনে রাতে আমার কিচ্ছু ভালো লাগে না স্যার। আমার দম বন্ধ হয়ে আসে। আমার কাজটাই হচ্ছে লোকের মুখে হাসি ফোটানো। জীবনের জটিল আবর্তে যারা তলিয়ে গেছে তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া। যারা জীবনে আলোর ঠিকানা হারিয়ে ফেলেছে তাদের মনে ভোরের আলোর আশা জাগিয়ে তোলা। কিন্তু যে নিজেই তলিয়ে যাচ্ছে, যার নিজের মনই অন্ধকার,
স্যার স্যার আপনি বলতে পারেন তার পক্ষে এটা কি করে সম্ভব? ভেতরে বাইরে এই দ্বন্দ্বের মধ্যে একটা মানুষ কি করে বাঁচতে পারে? তাই কলকাতায় পালিয়ে এসেছো। তাই ঠিক করেছো। কলকাতা আমাকে ডেকে নেয় বহুকালের ডাকে, বেনামির ভিড় থেকে তীব্র চেনা বাঁকে আমি তার পাথরের উপর ফিরে যাই, আমার পায়ের দাগে যেন বাংলার শস্য ঘন মাটি। এই বাংলা, এই ভারতবর্ষ, এই তো তোমার শেকড়। এই শেকড়ের মধ্যেই তো তুমি খুঁজে পাবে সেই ঔষধি যা তোমাকে ফিরিয়ে দেবে তোমার প্রাণের আরাম, তোমার মনের শান্তি। এইখানেই তো তোমার মন নতুন করে খুঁজে পাবে রবীন্দ্রনাথের গান। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শ্রাবণী বলছি। কে কে বলছেন? ফিসফিস করছেন কেন? জোরে কথা বলুন। কে? ও হ্যাঁ অমিতাভ, বলো। তো কি ব্যাপার এত রাত্রে? It must be late evening over there. ফোন করলে কেন সেটা বলো। আমি ভালো আছি, বাড়িতে সবাই ভালোই আছে। ফোনটা করলে কেন সেটা বলবে তো। তুমি কলকাতা আসছো কেন? এসে বলবে। আমি তবু আশা করি তুমি কোনো সিন ক্রিয়েট করতে আসছো না। তুমি আসছো আসবে, তো সেটা আমাকে জানানোর কি দরকার হলো? No, I don't think I want to see you. No. না, মাও তোমার সঙ্গে দেখা করতে চাইবে না। আমি তবু এখানে এখন অনেক রাত and I'm very tired. আমি এখন রাখছি। গুড নাইট। Like a circle and a spiral, like a wheel within a wheel, never ending or beginning on an ever spinning reel. Like a snowball down a mountain or a carnival balloon, like a carousel that's turning, running rings around the room, like a clock whose hands are sweeping past the minutes of its face, and the world is like an apple whirling silently in space, like the circles that you find in the windmills of your mind. Like a tunnel that you follow to a tunnel of its own, down a hollow to a cavern where the sun is never shown, like a door that keeps revolving in a half-forgotten dream, like the ripples from a pebble someone tosses in a stream, like a clock whose hands are sweeping past the minutes of its face, and the world is like an apple whirling silently in space, like the circles that you find in the windmills
এত যে আনাগোনা, এত যে জানা শোনা, কে আছে নাম ধরে মোর ডাকতে পারে? সে যদি বারে কেসে দাঁড়ায় হেসে, চিনতে পারি দেখে তারে আমারে। কে নিবি ভাই সপিতে চাই আপনারে। গেয়ে যাও, থামলে কেন? সপিতে চাইলে নেবার লোক ঠিক জুটে যাবে। গাও না, থামলে কেন? আমি আজকাল গান গাইলে কি পদ্য বললি তো তুমি ভাবো আমি হাই ব্যারোমিটার চড়ে আছি, এক্ষুনি উঠতে শুরু করবো, তাই সঙ্গে চলি। আমি ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এতদিন তোমার সঙ্গে ঘর করছি, তুমি কখন উঠতে শুরু করো সেই ওয়ার্নিং সাইন্সগুলো আমি খুব ভালো করে চিনি। এই বয়সে আবার একটা ব্রেকডাউন হলে আমি আর সামলাতে পারবো না। আমারও আর সে বয়স নেই। সর্বক্ষণ বয়স বয়স করো কেন বলো তো দিদি? বয়সটা কি? এজিং ইজ নট ডিকে, ইটস গ্রোথ। ক্ষয় নয়, ক্ষতি নয়, বেড়ে ওঠা। আমার তো অনেক সময় নিজেকে ফিটজেরাল্ডের সেই দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনের বেঞ্জামিনের মতো মনে হয়। আই এম গ্রোয়িং ডাউন, বাড়তে বাড়তে ছোট্টটি হয়ে যাচ্ছি, দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো হয়েছে। থাক, তোমার এই কচি খোকাপানার জন্য আমায় কম হ্যাপা পোয়াতে হয়। সেবার পাড়ার প্যান্ডেলে বাচ্চাদের সঙ্গে কি কাণ্ডটাই না করলে। আমি শুভ বৌমা লজ্জায় পালিয়ে আসার পথ পাই না। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। শুনে তারা লম্প দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, আরে রে 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 রে, আরে রে রে রে। মনে পড়ে কেমন লোক হাসিয়েছিলে? হারে রে করতে করতে তরোয়াল ঘোরাতে ঘোরাতে প্যান্ডেল শুদ্ধ লোককে হকচকিয়ে দিয়েছিলে। বাচ্চাগুলো পর্যন্ত ভয় পালাচ্ছিল। আচ্ছা অদিতি, বয়স হয়েছে বলে কি সর্বক্ষণ সর্ব অবস্থায় সেন্সারের কাঁচি চালাবে? মনের ওপর জোর করে চাপিয়ে দেওয়া নিয়মকানুন মানতে মানতে তো আরো বুড়ো হয়ে যাবো, আরো খর্ব হয়ে যাবো। তা বলে বয়সের একটা ধর্ম নেই? একটা আচার বিচার, সভ্যতা, সামাজিকতা নেই? এতই যখন তুমি বিপ্লবী, তাহলে আর জামা প্যান্টুল পরে আছো কেন? নাগা সন্ন্যাসীদের দলে ভিড়ে যাও, নাগা সন্ন্যাসী হয়ে ধেই ধেই করে নৃত্য করো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমি যদি এ পাড়ায় নগ্ন হয়ে ঘুরে বেড়াই তাহলে পাড়ার লোক আমাকে ঢিল মারবে, কিন্তু যদি নাগা সন্ন্যাসীদের দলে ভিড়ে নেংটি বাবা সেজে থাকি তাহলে তুমি এসে আমাকে পেন্নাম করবে। তোমার সঙ্গে আমি কথায় পারবো না। নিজের পাগলামির পেছনে কুযুক্তি খাড়া করতে তুমি ওস্তাদ। দেখো অদিতি, সোশিওলজি আমার বিষয়। সোশ্যাল কনফর্মিটি কি, কেন, এসব আমার খুব ভালো করেই জানা। সামাজিক বিধি ব্যবস্থার সব রকম প্রকরণ আমি খুব ভালো করে বুঝি, কিন্তু এসবই তো আপেক্ষিক। এই পাড়ায় যেটা ঠিক, অন্য পাড়ায় সেটা ভুল। সবই আপেক্ষিক? বাহ, তাহলে আর কি? তাহলে যে পাড়ায় তোমার পাগলামো নিয়ে মাথায় করে নাচবে সেখানেই গিয়ে থাকো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো অদিতি, বোঝার চেষ্টা করো। এই বান ফোঁড়া জানো? এই যে চড়কের সময় পিঠে আংটা বাঁধিয়ে জিভে ফুটো করে শূন্যে ঝুলিয়ে ধম্মের নামে ঢাকঢোল পেটানো হয়। এই তো আজকে শহরের লোকের কাছে প্রায় বর্বর প্রথা বলে মনে হবে, কিন্তু এই সেদিন অবধি হাজার হাজার লোক প্রতি বছর তো এইসব করেছে। কিংবা ভাবো সোমালিয়ায়, সেখানে রীতিমতো উৎসব করে বাচ্চা মেয়েদের ফিমেল সার্কামসিশন করা হয়। ইউরোপ আমেরিকার সভ্য দুনিয়ার লোক শুনে শিউরে ওঠে, কিন্তু আবার ওই ইউরোপ আমেরিকার লোকই স্রেফ শখ করে ব্যথা সহ্য করে নাভিতে, জিভে, জননাঙ্গে, ঠোঁটে রিং ঝোলায়। কাকে কি বলবে? কিভাবে বিচার করবে তুমি? দেখো, আমি সোমালিয়াও চিনি না, চড়কের মেলাও কোনোদিন যাইনি। ওসব লেকচার আমাকে না দিয়ে তোমার বিলেতের তুলনা নাকি দিও, সে বরং বুঝবে। ওসব শুনতে গেলে আজ আর আমার হাঁড়ি চড়বে না।
একটা কথা মনে রেখো, আমারও বয়স হয়েছে, সেটা মনে রেখে একটু মান্যিগণ্যি করো। আমি বলে তো রাস্তায় রাস্তায় সত্যি সত্যি পাগলের মতো ঘুরে বেড়াতে হবে। Like a circle and a spiral, like a wheel within a wheel, never ending or beginning on an ever spinning reel. Like a snowball down a mountain or a carnival balloon, like a carousel that's turning, running rings around the room, like a clock whose hands are sweeping past the minutes of its face, and the world is like an apple whirling silently in a spiral, like a wheel within a wheel, never ending or beginning on an ever spinning reel, as the images unwind, like the circles that you find in the windmills of your শ্রাবণী আছে? নিরঞ্জন বাবু, কি সৌভাগ্য! আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন। শ্রাবণী বেশ কয়েকদিন হলো আমার ওখানে যাইনি। শেষ যেদিন গিয়েছিল সেদিন ওর শরীরটা বোধহয়, শরীর কেন ওর মন মেজাজ কিছুই ভালো ছিল না। তাই ভাবলাম যে কি হলো, যাই একবার গিয়ে দেখে আসি। ও কোথায়? বাড়িতেই আছে, শুয়ে আছে। শুয়ে আছে এই অবেলায়? আপনাকে বলতে আর কি, কদিন ধরে দেখছি কেমন চুপ করে গেছে, ভালো করে খাওয়া দাওয়া করছে না, ঘুমের মধ্যে বিড়বিড় করছে, মাঝরাতে চিৎকার করে জেগে উঠছে। কাল সন্ধেবেলা বসে টিভি দেখছিল, হঠাৎ দেখি মেয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। চাপা মেয়ে, বলেও না সব কিছু। আচ্ছা, তুই নিজের ডাক্তার, তুই নিজের ভালো মন্দটা অন্তত বুঝবি তো। হ্যাঁ, এইরকম হলে অবশ্যই সত্যি একটু চিন্তার ব্যাপারই হয়। আমরা ভাবি ডাক্তারদের বুঝি অসুখ বিসুখ করে না, তাদের জ্বর হতে পারে না, ফোড়া হতে পারে না, ঘা হতে পারে না, তারা সব ভগবান। তা তো নয়, তারা যখন নিজেদের ফেরে পড়ে তখন সেটা খুব। আপনি কখন এলেন? এই তো এইমাত্রই বলতে পারো। নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে, তাই চলে এলাম। আমি ঠিক আছি স্যার, আমি ভালো আছি। আপনি আবার কষ্ট করে এলেন কেন? আমি তো যেতামই। আরে এটা তো কোনো ব্যাপারই নয়। কি এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক ঘুরেছি আমি। এই কাকুরগাছি থেকে বালিগঞ্জ আসা, এটা কি কোনো ব্যাপার? হ্যাঁ, মা, স্যার খুব সিঙ্গাড়া খেতে ভালোবাসেন, বলাইকে একটু পাঠাও না। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। সাবু, নিরঞ্জন বাবুর সঙ্গে তো তোর সব কথাই হয়, তুই ওকে অমিতাভর কথাটা বলেছিস? উফ মা, তুমি আবার শুরু করলে এসব সব কথা। এখন থাক না। তুই থাক বললেই থাকবে? আমাদেরও তো এ ব্যাপারে একটা মতামত থাকতে পারে নাকি? অমিতাভ তো আসছে কলকাতায়, তখন যদি কথা টথা বলে। অমিতাভ আসছে কবে? আগামী সপ্তাহে। তবে আমি দেখা করব না। আর মা, আমি চাই না তুমিও দেখা করো। কিন্তু কেন? সকলের সামনে খোলাখুলি ভাবে কথা হোক না। অনেক 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 কথা হয়ে গেছে, কথার আর কিছু বাকি নেই, সব কথা শেষ হয়ে গেছে। অ্যান্ড আই এম ডান। এবার আমায় একটু শান্তিতে থাকতে দাও। আমি কি এই জন্যেই কলকাতা এলাম? কি জানি বাবা, এখন তোমরা বড় হয়েছ, আমাদের তো কোনো মতামতই আর চলে না। আমরা হলাম ব্যাকডেটেড। তোমার বাবা থাকলে হয়তো।
হ্যাঁ, কথাটা মা ঠিকই বলেছেন। বাবা থাকলে বোধহয় আমায় একটু বুঝতেন। সমাজের নামে লোক ভয় কি লোক লজ্জায় একটা নিরর্থক অসম্মানকর সম্পর্ক আমাকে চালিয়ে যেতে বলতেন না। হ্যাঁ, বাবার মেয়ের সম্পর্কটা এ তো খুব সহজ হয়, খুব খুব স্বাভাবিক হয়। আমার শুভ যদি একটা মেয়ে হতো, এই ধরো তোমার মতো একটি মেয়ে। তবে অত সহজ করে বোধহয় কিছুই বলা যায় না স্যার। আর্থিক, সামাজিক, পারিবারিক কত টানাপোড়েন, কত রকমের শিক্ষা, কত রকমের পরিবেশ, এই সব কিছুর মধ্যে পড়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এত জটিল হয়ে যায় যে তার কিছুতেই সহজ সরল থাকতে পারে না। কিংবা কি জানি, হয়তো মানুষের জীবনের জটিলতা ঘাঁটতে ঘাঁটতে সহজ স্বাভাবিক ব্যাপারটা আমিই দেখতে পাচ্ছি না, এও হতে পারে। জীবনটাকে এত জটিল করে না ভাবলে কি চলে না? ব্যাপারটা অত সহজ নয় স্যার। ওদের সে কাজের ক্ষেত্রে যা দেখি, প্রবৃত্তির কবলে পড়ে ছোটবেলাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ভায়োলেন্স, অ্যাডিকশন, অ্যাবিউজ অন্তরঙ্গ সম্পর্কগুলোকে একেবারে জটিল করে তোলে। হ্যাঁ, জটিলতা তো সব দেশেই আছে। ফিজিক্যাল, সেক্সুয়াল, ইমোশনাল অ্যাবিউজ যে কত কমন, সব দেশেই আছে, আমাদের দেশেও আছে, তবে জানা যায় কম। ভারতবাসীর প্রভার্বিয়াল টলারেন্স কিংবা ডিনায়াল, লজ্জা কিংবা ভয়, এই সব কিছুর ঢাকনার তলাতেই স্যার অনেক কিছুই চাপা পড়ে যায়। আচ্ছা শ্রাবণী, এই যে বলছো জীবনের এইসব জটিলতা, এই তো জীবনের পাঁক বলা যায়। এই পাঁক ঘেঁটে ঘেঁটে জীবিকা নির্বাহ করে তো ভয়ানক কঠিন কাজ। এই তোমায় এফেক্ট করে না? 16 বছরের মেয়ে হলি, ব্লু আইজ, ব্লন্ড হেয়ার, ছিপছিপে গড়ন, কিন্তু অ্যানোরেক্সিয়ায় ভুগছে। ভাবে ও খুব মোটা। সুপার মডেল কেট মসের মতো ওর ফিগার চাই, তাই ও খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। রোজ আয়না দেখে আর ওজন নেয়। সারাদিনে এক প্লেট স্যালাড আর জল খেয়ে থাকে। এক টুকরো চকলেট কিংবা মাখন ওর কাছে বিষ। 1 আউন্স ওজন বাড়লে মাথায় বাজ ভেঙে পড়ে। যারা স্ট্রেস হলেই কাঁচ দিয়ে, রেজার দিয়ে নিজের হাত কেটে সেলফ হার্ম করা চাই। পেন ইজ প্লেজার, কাটিং একটা রিলিজ, এটা ওদের কোপিং মেকানিজম স্যার, কোপিং স্ট্র্যাটেজি। হলির ইতিহাস ঘাঁটলে এই অ্যানোরেক্সিয়ার পেছনে কত অন্ধকার জমে আছে তার হদিশ পাওয়া যায়। 4 বছর বয়স থেকে ওর বাবা। Sunday evenings are different. All those merry-go-rounds, playstations, Winnie the Pooh, and then uncoil, a pane of prune juice eyes. Day after day, mile after mile, a heavy depth of hollowed time, layer after layer, succumbs to serpentine hands. The same hands which bring me stories of little nut brown hair and say, I love you, right up to the moon and back. Alice lives in Wonderland, except Sundays. All those jungle books and jingle bells, shining with frail tears. I cannot be bitter. Something noble, something gone. The knowledge is so corrosive. And now, you and I cannot wear the same dreams anymore. I know, Daddy, you hold the dearest of me. I know. You hold darkness. বাংলার পাড়াগাঁয়ে শীতের জ্যোৎস্নায় আমি কতবার দেখলাম কত বালিকাকে নিয়ে গেল বাঘ জঙ্গলের অন্ধকারে।
যখন আমার জীবনে ওইরকম একটা ঝড় বয়ে চলেছে, তখন এই অস্থিরতায়, দিশাহীনতার মধ্যে এই নাজিয়া হলিদের কাহিনী আমাকে আরো তোলপাড় করে। আমি হাজার ডাক্তারি, হাজার সাইকিয়াট্রি শিখেও নিজেকে এদের থেকে আলাদা করতে পারি না। আমার মনে হয় কি যেন আমাকে গলায় একটা পাথর ঝুলিয়ে একটা ফুটন্ত কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই যন্ত্রণার মধ্যে আমি সম্পূর্ণভাবে ওদের সঙ্গে আইডেন্টিফাই করে ফেলি স্যার। আমি হাজার চেষ্টা করেও বেরোনোর পথ খুঁজে পাই না, আমি দিশেহারা হয়ে যাই। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে, ওরে এবার ঝড়কে পেলাম সাথী। বুঝিবাই বজ্র রবে, নূতন পথের বার্তা কবে। কবিতা বলবেন না তো স্যার, কবিতা বলবেন না। যন্ত্রণা কতটা গভীর হতে পারে তার কোনো ধারণা আপনার নেই। জীবনের কঠিন নগ্ন রূপ দেখার সুযোগ কতটা পান আপনারা, কতটাই বা জানেন প্রতিদিন দগ্ধে দগ্ধে পুড়ে মরবার জ্বালা। নদীর ওপারে বসে বসে তাই দেখে কবিতা লেখা যায় স্যার, সে যন্ত্রণার তীব্রতা বোঝা যায় না। এই দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। মাফ করবেন স্যার, আপনার এই কথায় কথায় কাব্য করা আমার আর ভালো লাগছে না। আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন আপনি? আপনি আমার পোয়েট্রি থেরাপি করবেন? আমার পক্ষে বলাটা খুব কঠিন স্যার, তবু আমি না বলে পারছি না। I'm going through a very bad time, sir. আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। I'm depressed. I'm very depressed. আপনার এই ভার্বাল অ্যান্টি ডিপ্রেসেন্ট আমাকে এর মধ্যে থেকে টেনে বার করে আনতে পারবে না স্যার। অতএব প্লিজ, প্লিজ। শ্রাবণী, একটা কথা বলবো ভাবছি, শুনবে? বলুন। দেখো, যন্ত্রণা কি, ডিপ্রেশন কি তা আমি জানি। তোমরা বাইরে থেকে বিচার করো, তোমাদের আর দোষ কি। শুধু এইটুকু বলতে পারি যে 40 বছর ধরে আমি প্রতিদিন রক্তাক্ত হয়েছি, প্রতিদিন যুদ্ধ করেছি। পরিবারের সঙ্গে যুদ্ধ, সমাজের সঙ্গে যুদ্ধ, নিজের সঙ্গে যুদ্ধ, ডিপ্রেশনের সঙ্গে যুদ্ধ। শ্রাবণী, তুমি আমাকে কতটুকু জানো? আমার যখন 20 বছর বয়স, তখন ডাক্তাররা সাব্যস্ত করেন আমি মানসিক রোগগ্রস্ত। পরে ডায়াগনোসিস হয় ম্যানিক ডিপ্রেসিভ। এখন তোমরা যাকে বাইপোলার ডিসঅর্ডার। আমার ক্ষেত্রে সিমটমসগুলো কি ছিল? কখনো কখনো শরীরে মনে প্রচন্ড উত্তেজনা, তখন মনে হয় সমস্ত পৃথিবীটা আমার হাতের মুঠোয়, আমি এই পৃথিবীর একছত্র সম্রাট। তখন আবেগের উত্তুঙ্গ ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাওয়া, মুখে মুখে গান, কবিতা, আর্টিকেল লেখা, না খেয়ে, না ঘুমিয়ে, না বিশ্রাম করে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাওয়া। আবার কখনো এর সম্পূর্ণ বিপরীত। সেই প্রচন্ড উত্তেজনা তখন ফুরিয়ে গিয়ে
পড়ে আছে একটা পোড়া রং মশালের মতো। খিদে নেই, ঘুম নেই, কেউ যেন সব কিছু নিংড়ে নিয়েছে। আশার নৌকো আমাকে যেন হতাশার চরে নামিয়ে দিয়ে দিগন্তে মিলিয়ে গেছে, আর আমি সেই চরের চোরাবালিতে একটু একটু করে তলিয়ে যাচ্ছি। এইসব সময় বহুবার আমার মনে হয়েছে যে এইভাবে বেঁচে থেকে কি লাভ, এর থেকে তো মৃত্যুও শ্রেয়। 5 বার আত্মহত্যা করতে গিয়েছি। ওষুধের ওভারডোজ করেছি। আমি জানি তোমাদের মাসিমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, কিন্তু এই ব্যাপারে আমি তো নিরুপায় ছিলাম। আর তোমরা যারা তোমাদের স্যারের এই প্রাণোচ্ছল চেহারাটা দেখো, মুখে মুখে কবিতা বলা, গান করা, এটা হয়তো অধিকাংশ সময় আমার ম্যানিক সিম্পটম, কিন্তু তাতে কি যায় আছে? সময়টা এক নয়, এর ওর তার। তোমার সময় দিয়ে তাই বৃথা চেষ্টা আমাকে নামবার। তুমি বসে কাজ করো, আমি উঠি, যাই গিয়ে দেখে আসি কোথায় আকাশটা খুব বড়, দেখে আসি পড়ো পড়ো কোথায় কখন কোন ঘুঁটি, যাই গিয়ে দেখে আসি কি বীজ বুনছে মাঠে চাষি। তুমি কাজ করো, আমি কিন্তু যখনকার কাজ তখন না করে দাঁড়াবো রাস্তার মোড়ে, যেখানে বিস্তর লোক সম্পূর্ণ পৃথক কারণে এক স্থানে এককালে জড়ো। সেখানে আমি শুধু একা, অহেতুক। মনে মনে ভেবে দেখব জীবনের এ আবার কোন রহস্য কৌতুক। এখন বুঝতে পারি মাসিমা কেন সেদিন বলেছিল আপনি ওষুধ খান না। সত্যি ওষুধ খান না কেন আপনি? মুড স্টেবিলাইজার কোনো ওষুধ খেলেই তো ভালো থাকা যায়। শ্রাবণী, তোমাদের এই ডাক্তারি ছাড়ো। সোডিয়াম ভ্যালপোরেট কি কার্বোমাজেপিন খাইয়ে তোমরা আমাকে নর্মাল বানাতে চাও? আমার আবেগী পাখির ডানাগুলোকে ছেঁটে তোমাদের মাপ মতন ছোট ছোট খাঁচায় পুরে ফেলতে চাও? না, তা তো নয়। আপনি খাঁচা কেন বলছেন? আপনি ওষুধ খেলে আপনার আবেগগুলো হয়তো আরো কন্ট্রোলে আসবে, আপনার পাখিগুলো তাদের ডানায় ঠিক ঠিক ব্যালেন্স খুঁজে পেয়ে আরো অনেক অনেক দূরে উড়ে যেতে পারবে। শ্রাবণী, এই ইতিহাস না জানলে তুমি কি আমাকে পাগল বলতে? ওষুধ ছাড়াই তো এতদিন বাঁচলাম, লিখলাম, পড়ালাম, নিজের মতো করে বাঁচলাম। মানছি, কিন্তু আপনি তো নিজে কষ্ট পেলেন, আর আপনার বাড়ির লোকেরা তারা কত কষ্ট পেল বলুন তো? হ্যাঁ, বাড়ির লোকেরা কষ্ট পেল, এ আমি মানছি। কিন্তু জানো, তারা যদি আমাকে একটু শুধু অন্যদের থেকে আলাদা, একটু ডিফারেন্ট এইভাবে নিতে পারতো, তাহলে তারা এত কষ্ট পেত না। কিন্তু তাদের ইগনোরেন্স, প্রেজুডিস, ফিয়ার তা হতে দেয়নি। আর আমার কষ্ট, হ্যাঁ, যখন ডিপ্রেশনে ভুগি, সে ভয়ানক কষ্ট, কিন্তু সেই কষ্টই তো আমাকে চালায়। সেই কষ্টের মধ্যেই তো আমার আত্মবিশ্বাস, আত্মশক্তি 1000 গুণে বেড়ে ওঠে। সেই কষ্টের পথেই তো আমি বুঝতে পারি আমি সাধারণ নই, আমি অনন্য, আমি অসাধারণ। আমি জানি না আপনি কি করে এইভাবে সারাটা জীবন চালিয়ে গেলেন। যে পাত্র তোমার সুরাকে ধারণ করে তাকে কি কুম্ভকারের ভাঁটিতে পোড়ানো হয়নি? যে বাঁশি তোমার চিত্ত স্নিগ্ধ করে তাতেই কি ছুরি দিয়ে কেটে ছিদ্র তৈরি করা হয়নি? আমি মানছি, কিন্তু দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার, আত্মহত্যা করতে যাওয়াটা তো এক নয়। মৃত্যুর শান্তির স্বাদ এইখানে দিতেছে জীবন। জীবনের এইখানে একবার দেখি ভালোবেসে।
মৃত্যু নিয়ে আপনার রোম্যান্টিসিজম বোধহয় কোনোদিন যাবে না স্যার। কিন্তু স্যার আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ম্যানিক ফেজে যখন আপনি হাই তখন আপনি কত ছেলে মানুষই করেছেন? ছেলে মানুষই? শ্রাবণী, তুমি না আমাকে কলেজ সোশ্যালে নাচতে দেখে আমার স্বতঃস্ফূর্ততার প্রশংসা করেছিলে, আমাকে সবার থেকে আলাদা বলে ভেবেছিলে। শ্রাবণী, তুমি ওই যাকে হাই বলছো, তুমি কি জানো আমার সেই ম্যানিক ফেজে আমি আমার সব থেকে ভালো লেখাগুলো লিখেছি, সব থেকে ভালো আর্টিকেলগুলো তৈরি করেছি, সব থেকে ভালো লেকচারগুলো দিয়েছি। শয়ে শয়ে ছাত্রছাত্রী আমার এনার্জি, আমার স্পিরিট, আমার ডাইনামিজম থেকে ইন্সপায়ার্ড হয়েছে, এমনকি তুমিও। তখন তো জানতাম না আপনি ম্যানিক ডিপ্রেসিভ। তা জানলে কি আমার ভেতরে ইন্সপায়ার্ড হবার মতন কিছু দেখলেও তুমি ইন্সপায়ার্ড হতে না? শ্রাবণী, তুমি একজন মনোবিদ হয়ে কি করে কথা বলো? হু ইজ নর্মাল? লিওনার্দো দা ভিঞ্চি থেকে নিউটন, ভ্যান গগ, কাফকা, টলস্টয়, শোপেনহাওয়ার, সভ্যতার ইতিহাসের কত ঐতিহাসিক, দার্শনিক, বিজ্ঞানী, শিল্পী মানসিক রোগের শিকার হয়েছেন। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে তুমি তো তা জানো। এমনকি তোমাদের কবিগুরুও বহুবার আত্মহত্যার চিন্তা এবং মৃত্যুর চিন্তায় পীড়িত হয়েছেন। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে স্যার। আমি নিজেকে অনেক ভালো করে বুঝতে পারছি, আমি আপনাকে অনেক ভালো করে বুঝতে পারছি, আমি অনেকগুলো ব্যাপার আরও স্বচ্ছভাবে দেখতে পারছি। কিন্তু স্যার আমি নিজের ভেতরের ডিপ্রেশনটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। একজন সাইকিয়াট্রিস্ট যখন একটা মানসিক রোগী হয়ে ওঠে তখন তার জায়গাটা কোথায় আমি ঠিক বুঝতে পারি না স্যার। স্যার আই ডোন্ট ফিল লাইক আ পার্সন এনিমোর। শ্রাবণী, আমি মানসিক রোগগ্রস্ত হতে পারি, কিন্তু মানুষ হিসেবে নিজেকে কখনো কোনো অবস্থায় ছোট মনে করি না। তোমার ক্ষেত্রেও সবার আগে তুমি একজন রক্ত মাংসের মানুষ। তোমার খিদে পায়, তেষ্টা পায়, আঘাত লাগে, কান্না পায়, আর পাঁচটা রক্ত মাংসের মানুষেরই মতো, আর পাঁচটা রক্ত মাংসের মানুষেরই মতো তুমি একটা আবেগ অনুভূতি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এ পার্সন। তোমার যদি হাঁপানি হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, গলব্লাডারে স্টোন হতে পারে, তাহলে তোমার মানসিক রোগ কেন হতে পারবে না? আমি মানছি আমি একজন সাধারণ মেয়ে, আমি কোনো সুপারওম্যান নই। কিন্তু ভেতরে বাইরে যে প্রবল যুদ্ধ চলছে স্যার। শ্রাবণী, এই যুদ্ধটাই হলো জীবনের সব থেকে বড় সত্য। অস্ত্র নিলে, যুদ্ধ দিলে, তবেই তো ঋতুচক্রে মেঘ, তবেই জন্মে অধিকার, আত্মজন, সুখস্মৃতি, প্রীতির আবেগ। There is no coming to consciousness without pain. ইচ্ছেটাকে তরবারির মতো সানিয়ে, কঠিন ধনুকে গুণ পরাবার রীতি শিখে নিয়ে যোদ্ধার বেশে তোমাকে দাঁড়াতেই হবে। কুরুক্ষেত্রে অর্জুনকে বিষাদগ্রস্ত দিকে কৃষ্ণ বলেছিলেন, উদ্ধরে দাত মনাত মানং নাত মনং বসাদয়ের। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। মনকে বিষাদগ্রস্ত হতে দিও না, নিজের উপর বিশ্বাস রাখো, এছাড়া কোনো পথ নেই। কখনো ভুলে যেও না, মানুষের যুদ্ধ করার ক্ষমতা অসীম। এই কথা ভুলে যাওয়া মানে নিজের লড়াইয়ের অস্ত্র নিজেই হারিয়ে ফেলা। আপনি তো আমার সাইকোথেরাপিস্ট হয়ে উঠলেন স্যার। হ্যাঁ? না 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 না, আমি সামান্য একজন অধ্যাপক, তার উপর ম্যানিক ডিপ্রেসিভ। তোমার মতো ডাক্তার তো নই। তবে তোমায় দেখে মনে হয়েছিল তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন। নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলাম দেখা, অন্ধকারে একা একা ফিরতেছিলে বিজন গভীর বন, ইচ্ছে ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে। নাই বা তোমার থাকলো প্রয়োজন।
মাঝে মাঝে মনে হয় একজন সাইকিয়াট্রিস্টের চেয়ে অনেক বেশি দরকার একজন সংবেদনশীল মানুষের, যারা পাশে এসে দাঁড়ায়, বন্ধুর মতো হাত বাড়িয়ে দেয় নিঃসংকোচে। কিন্তু ও দেশে আমি বড় একলা স্যার। শ্রাবণী, মানুষ সব দেশে সব কালে ভালো। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। তোমাদের চেরিং ক্রসেও কি দুরন্ত ফাল্গুন এসে ঝাঁপিয়ে পড়ে না? ক্রিসান্থেমামে কখনো খুঁজে পেয়েছো প্রাণ জুড়ানো বাসমতির গন্ধ? হাত বাড়িয়ে দাও, বন্ধু আছে, পরিজন আছে, ও দেশেও আছে। পৌঁছে যাবে এক আলোর থেকে আর এক আলো। আজ আপনি আমাকে অন্যভাবে আলোকিত করলেন স্যার, একজন শিক্ষক হিসেবে নয়, একজন সহৃদয় মানুষ হয়ে। জীবনের এই কঠিন মুহূর্তে আমি যেন কিরকম হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে দুর্যোগ কেটে যাবে। কাজ করবার, বাঁচবার প্রেরণা আমার মধ্যে আবার নড়াচড়া শুরু করেছে স্যার। আমি পারবো, এই কুয়াশার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে ঠিক পারবো। শ্রাবণী, ফ্লাই হায়ার অ্যান্ড স্টিল হায়ার। উড়ে যাও হোমা পাখির মতো উঁচুতে, আর উড়ে যাও হোমা পাখি, উড়ে যাও হোমা পাখি, আর উঁচু উঁচুতে ছড়িয়ে যাক ডানা, ছড়িয়ে যাক ডানা, উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও হোমা পাখি। দুরন্ত সূর্যের প্রতিঘাতে জ্বলসে যাক চোখ, পুড়ে যাক নিদাগ পালক, জানিয়ে অসহ্য আবরণ সরে গিয়ে কোনদিন দেখা দেবে সত্যে স্নিগ্ধ আলো। উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও।